আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চ্যানেলের স্টুডিওতে সংবাদপত্রে এই সপ্তাহ অনুষ্ঠানে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। উত্তর আমেরিকা থেকে প্রকাশিত এই সপ্তাহের সংবাদপত্র নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন ঠিকানার বার্তা প্রধান জনাব শহীদুল ইসলাম। কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ। শুরুতেই যদি আমরা এই নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক যে সংবাদপত্রগুলো প্রকাশ হয় সেগুলোর শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। প্রথমেই ঠিকানা, অবৈধদের জন্য আমেরিকা হবে আতঙ্কের, সিটিজেনদের বাড়বে সুযোগ সুবিধা, সহজ হচ্ছে গ্রিন কার্ড প্রাপ্তি। সাপ্তাহিক আজকাল, ফেব্রুয়ারিতেই মাঠে নামছে বিএনপি ও আওয়ামী লীগ, ইউনূসে নাখোশ, হাসিনায় না। সাপ্তাহিক দেশ, চক্রান্ত ঠেকাতে সবাইকে এক মঞ্চে চায় বিএনপি, কূটনৈতিক তৎপরতাই আওয়ামী লীগের ভরসা। সাপ্তাহিক প্রবাস, ছাত্রদের রাজনৈতিক দল, আশঙ্কায় বিএনপি, ট্রাম্পের হুমকি মোকাবেলায় গ্রিনল্যান্ডে সৈন্য পাঠাচ্ছে ফ্রান্স, রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা। প্রথম আলো শিরোনাম, কঠোর অবস্থানে সরকার, আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা, সরকারকে সঠিক পথে আনতে চায় বিএনপি। আমরা প্রকাশিত সংবাদপত্রের শিরোনামগুলো দেখে নিলাম। শুরুতেই যদি আমরা আসি যে আসলে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে বাংলাদেশি বা প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য ট্রাম্পের যে নতুন কর্মসূচি বলি বা এই সরকারের যে উদ্যোগ, তারা প্রবাসীদেরকে ফেরত পাঠাতে চায় এবং মানে আনডকুমেন্টেড, আপনি যেটা বলতে যাচ্ছেন এটাই এখন ইস্যু, সেটা নিয়ে যদি আমরা যেটা 26শে জানুয়ারি থেকে শুরু হয়েছে। আপনি জানেন যে ট্রাম্প উনি 20শে জানুয়ারি যে শপথ নিলেন তার আগেই কিন্তু উনি ঘোষণা করেছিলেন যে উনি প্রথমে এসেই যে 100টি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন, তার মধ্যে থাকবে যে অবৈধ ইমিগ্রান্ট যারা, তাদেরকে এই দেশ থেকে সে বের করতে চায়। এবং তার নির্বাচনের অন্যতম প্রতিশ্রুতি ছিল যে আমেরিকা সে যে মহান করে তুলবে আবারও, যে গ্রেট অ্যাগেইন আমেরিকা, সেই কর্মসূচি কিন্তু এখানকার জনগণ গ্রহণ করেছে এবং অনেকটা ভূমিধস বিজয় হয়েছে ওনার। তো উনি প্রথম দিনে যে নির্বাহী আদেশ সই করলেন তাতে যে ছিল উনি যে এর সঙ্গে মানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস যে এনফোর্সমেন্ট, তার পাশাপাশি কিন্তু উনি ন্যাশনাল গার্ড নিয়োগ করেছে এবং হোমল্যান্ড সিকিউরিটি খুবই অ্যাক্টিভ। এবং 26 জানুয়ারি থেকে যে অপারেশনটা হচ্ছে তাতে 15 মিলিয়ন অবৈধ অভিবাসী আমেরিকাতে আছে, তাদেরকে টার্গেট করেছে যে তাদেরকে আটক করে, তার মধ্যে ছিল প্রথম যে প্রতিশ্রুতি ছিল যে যাদের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড আছে আগে তাদেরকে করবে। কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখছি যে অনেকে এই দেশে বৈধ ইমিগ্রান্ট, বৈধ বোঝায় যারা নাগরিক তো আছেই, যারা অন্য দেশের গ্রিন কার্ড হোল্ডার, এই দেশে স্থায়ী বাসিন্দা, তারা আপনার বৈধ ইমিগ্রান্ট, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা এসেছে এবং অনেকে এটা অর্জন করেছে গ্রিন কার্ড নানান আইনের মধ্যে থেকে। তো এর বাইরেও যাদের ওয়ার্ক পারমিট আছে, যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছে, আমি অ্যাটর্নি নই কিন্তু আমি তাদের কাছ থেকে এগুলো শোনা, আমি রিপোর্ট করতে গিয়ে এগুলো দেখেছি বা সংবাদপত্র পড়ে। তো সেখানে রিসেন্টলি 26 তারিখ যে অভিযানটা শুরু হলো সেখানে কিন্তু আপনার বৈধ ইমিগ্রান্টরাও ধরা পড়ছে, তাদেরকে ধরছে। যেমন বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে সাব্বির নামে একজন লোককে গ্রেপ্তার করা হয়েছে। উনি 15 দিন আগে গ্রেপ্তারের 15 দিন আগে অ্যাসাইলাম ফাইল করেছিলেন, কিন্তু উনি এসেছেন 2022 সালে। তো যেহেতু ওনার অনেকে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় বোঝান বা অ্যাটর্নিরা বলে থাকেন যে আপনি একটি আবেদনের মধ্যে থাকেন, আবেদনের মধ্যে অ্যাসাইলাম না, শুধু অনেক কর্মসূচি আছে, সেটা একটা ফাইলের মধ্যে থাকেন, কিন্তু আপনার ওরা এটা শোনেনি এবং তারা এখন এগ্রেসিভ। যেমন প্রেস সেক্রেটারি হোয়াইট হাউসে বলেছেন যে যারা অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছে তাদের ডেফিনেশন হচ্ছে তারা ক্রিমিনাল। তো সেই লক্ষ্য নিয়েই তারা অভিযান পরিচালনা করছে। তো এখন আমাদের কি করণীয় আছে বাংলাদেশি কমিউনিটির? একটি হোমল্যান্ড সিকিউরিটি একটি পরিসংখ্যানে আছে যে যতগুলো তালিকা হয়েছে যাদেরকে গ্রেপ্তার করা হবে তার মধ্যে বাংলাদেশি প্রায় 4,500, অন্যান্য দেশ আছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে 3rd কান্ট্রি লিস্টে আছে। ভারত আছে 1 নম্বরে, 2 নম্বরে আছে পাকিস্তান, 3 নম্বরে আছে বাংলাদেশ। তো এই 4,500 লোকের পাশাপাশি অন্যরা যে নিরাপদ এটাও বলা যাবে না।
কারণ অনেকেই এসেছেন রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন, অনেকে এখনো আবেদন করেননি, অনেকে আইনজীবীর পরামর্শ অনুযায়ী মনে করছেন যে একটা কিছু আবেদন করে রাখি, কিন্তু এই সময়টা, এই অপারেশন হওয়ার পর থেকে এখন আবেদন করাও কিন্তু আদালতে যাওয়া বা কোথাও যাওয়াও কিন্তু বিপজ্জনক। তো অনেক আইনজীবীর সঙ্গে আমি কথা বলেছি, তারা পরামর্শ দিয়েছেন যে আপাতত চুপ থাকেন, আপনাকে তো আর তারা হদিস করতে পারছে না বা খুঁজে পাচ্ছে না, অতএব এখন নিজে স্বেচ্ছায় কিছু করতে গেলে একটা বিপদ বাড়তে পারে। সেক্ষেত্রে কি যারা এখন বৈধ ভিসায় আমেরিকায় ঢুকেছে তারা কি আবেদন করবে, এটা যুক্তিযুক্ত, নাকি তারা তাদের মতো করে? কালকে যেমন জ্যাকসনেটসে একটা সেমিনার হয়েছে, ওখানে একজন অ্যাটর্নি ছিলেন, একজন সিনিয়র আইনজীবী ছিলেন, ওনারা বলেছেন যে আপনি একটু পরে করেন এটা। এই এখন যে পরিস্থিতি, একটা গরম যে হাওয়া বইছে অবৈধ ইমিগ্রেন্টদের বিরুদ্ধে, তার চাইতে বেটার একটু অপেক্ষা করে। এতদিন যেহেতু করেননি, এটা হয়তো আপনি জানেন যে ট্রাম্পের ইমিগ্রেন্টের ব্যাখ্যাটা আসলে কি, যারা বর্ডার পার হয়ে আসছে নাকি যারা, অবশ্যই আপনি একটি দেশের সীমান্ত লঙ্ঘন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই দেশের আইনের যে বাইরে যেটা আছে সেটাই আপনি অবৈধ। যারা এসেছেন, এসে আপনি রাজনৈতিক আশ্রয় চাননি, আপনি অবৈধ। আবার আপনি ভিজিট ভিসায় আপনি আসছেন, কিন্তু আপনি 6 মাস আপনার থাকার অনুমতি আছে, সাধারণত ভিজিট ভিসা 6 মাস দেওয়া হয় এয়ারপোর্টে, আপনি এসে এটা ওভারস্টে করলেন, আপনার স্ট্যাটাস নষ্ট হয়ে গেল। এটা আমার কথা না, এটা আইনের কথা, এই দেশের আইন, আপনি ইলিগাল হয়ে যাবেন। আবার অনেকে আছেন ধরেন স্টুডেন্ট ভিসায় এসছেন বাংলাদেশ থেকে, আপনি জানেন যে বাংলাদেশ থেকে বিপুল স্টুডেন্ট ভিসায় এখানে এসছেন, কিন্তু অনেকেই, আমি শুনেছি যে অনেকেই তাদের যে স্ট্যাটাস, নিয়মিত টিউশন ফি দেয়া, সেমিস্টার ফি দেয়া, সেগুলো ওনারা করছেন না, সরাসরি এসে কাজে যোগ দিয়েছেন, কিন্তু ওনাদের কাজ করার অনুমতি নাই। আপনার মিনিমাম একটা ওয়ার্ক পারমিট থাকতে হবে, কাজ করার অনুমতি যেটা, সেটা থাকলেও আপনি এই দেশে বৈধ। কিন্তু সেটা যদি আপনি স্টুডেন্ট স্ট্যাটাস আপনার আছে, কিন্তু আপনি কাজ করছেন, আইনের দৃষ্টিতে আপনি কিন্তু ক্রিমিনাল। এইটাই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, উনি কিন্তু এই ডেফিনিশন দিয়েছেন, মানে আপনি এই দেশের আইন ভঙ্গ করলেন, আপনি ক্রিমিনাল এই দেশে, অতএব আপনাকে ডিপোর্ট তারা করতে পারে। আর আরেকটা বিষয় দেখবেন, অনেকে মনে করে আমাদের এই যে নিউ ইয়র্ক বলেন, লস অ্যাঞ্জেলেস বলেন এবং শিকাগো বলেন স্যাংচুয়ারি সিটি বলে, কিন্তু সেটাও কিন্তু আগে মনে হয় এই সব জায়গায় অবৈধ ইমিগ্রেন্টরা বেশি থাকেন, মনে করে যে পুলিশ তাদের আইডেন্টিটি জিজ্ঞেস করতে পারবে না। কিন্তু এখন দেখেন সিটিতেও আপনার অভিযান পরিচালনা হচ্ছে, শিকাগোতে হয়েছে, নিউ ইয়র্কে এখন হচ্ছে। কতজন গ্রেপ্তার হয়েছে জানি না, কিন্তু আপনার দেখেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। এবং আমি গত সপ্তাহে গিয়েছিলাম এই যে জ্যাকসনাইটসের কাছেই জাংশন বুলেভার্ড, রুজভেল্ট অ্যাভিনিউ, এবং দেখেন ওই এলাকায় আগে সাইডওয়াক দিয়ে হাঁটা যেত না, এখন সেখানে শুনশান, ফাঁকা, মানে প্রয়োজন ছাড়া কোনো মানুষ ওদিকে যাচ্ছে না। এবং বাস স্টেশনগুলো আমরা এবং আমি শুনেছি যে আপনার পার্কিং লটে যে আইস অভিযান পরিচালনা, অনেকে পার্কিং লটে যে দিনের সময় পার করছে, অনেকে শপিং মলে ঘোরাঘুরি করছে, অনেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অবস্থান করছে, কেউ জার্নি করছে। কিন্তু এখন আইস যেটা বলে, ইমিগ্রেশন এনফোর্সমেন্ট যারা তারা কিন্তু বিভিন্ন জায়গা অভিযান পরিচালনা করছে, বাস থামিয়ে কাগজপত্র চেক করছে এবং বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট বসেছে। অতএব সবাইকে সতর্ক থাকতে হবে। আপনি খুব ভালো বলেছেন। আসলে যেহেতু যারা প্রবাসে রয়েছেন তাদের মধ্যে এই যে বর্তমান যে আতঙ্ক, সেটি দূর হোক, এই আপনার এই তথ্যের মাধ্যমে এটি আসলে আমরা আর কোনো অন্যায়ের সঙ্গে জড়িত না হয় একটু যুক্ত করতে চাই যে আপনি যেই প্রতিষ্ঠানের বার্তা প্রধান, সেখানে আপনারা লিখছেন যে সহজ হচ্ছে গ্রিন কার্ড প্রাপ্তি, এ বিষয়ে যদি একটু বলেন। ট্রাম্প চান যে এখানে যারা শিক্ষিত, উনি আগেও বলেছেন এবং উনি যেটা বলছেন সেটাই কিন্তু করার চেষ্টা করছেন। আমি বলছি না যে উনি কতভাগ সফল হবেন, কারণ অনেক আদেশই ইতিমধ্যে আদালতে আটকে গেছে, ওনার অনেক সিদ্ধান্ত। তো আপনার গ্রিন কার্ড সহজ হচ্ছে মানে উনি যখন 15 মিলিয়ন অবৈধ অভিবাসীকে এই দেশ থেকে বিতরণ করবেন, ডিপোর্ট করবেন, তখন তো এই 15 মিলিয়ন তো এই দেশে কাজ করতেন। এই দেশে বেকারত্বের হার হচ্ছে, মানে বেসিক যেটা জব, সেটা হচ্ছে 4.20। তো সেই অনেক কাজ আছে, ধরেন কৃষি খামারে কাজ করে, অনেকে আছে সরাসরি শ্রমিক, বিভিন্ন কোম্পানি ফ্যাক্টরিতে কাজ করে। এইসব একজন আমেরিকান সাধারণত এই ছোটো জবগুলো করতে চায় না, যারা কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে হয় কি, এই যে কর্মসংস্থানগুলো সৃষ্টি হবে, উনি যেমন বলেছে ছাত্ররা গ্র্যাজুয়েশন করার পর এখানে গ্রিন কার্ডের জন্য এলিজেবল হবে, উনি তাদেরকে গ্রিন কার্ড দিতে চান। মানে শিক্ষিত জনগোষ্ঠী আমেরিকাতে বসবাস করবে, তাদেরকে গ্রিন কার্ড দিবেন। এবং ওই সব যে ছোট ছোট কাজ আছে, তাদের কি লাগবে, তাদের ওখানে লোক লাগবে, তখন এই লোকগুলো বৈধভাবে ওখানে কাজ করবে। আর কাজ করা মানেই আপনি বিভিন্ন প্রোগ্রামের আওতায় আপনি গ্রিন কার্ড লাভ করবেন। ট্রাম্প চাচ্ছেন যে এই দেশে সবাই বৈধ থাকবে,
ট্যাক্স দিবে, বছর শেষে আয়কর দিবেন, তারপর ওনারা গ্রিন কার্ড পাবেন। তো এই ঘটনা মনে হয় আমেরিকায় পূর্বেও ঘটেছিল অন্য একজন প্রেসিডেন্টের আমলে। আমার কাছে এই তথ্যটি নেই, আপনি যদি জানা থাকে আপনি বলতে পারেন। যেমন আপনি প্রেসিডেন্ট রিগান তো বলেছিলেন যে দিস ইজ ল্যান্ড অফ অপরচুনিটি, কিন্তু ল্যান্ড অফ অপরচুনিটি মানেই না যে মেক্সিকো থেকে দুষ্কৃতকারীরা, মাদক চোরাকারীরা আপনি জেলখানায়, আমি যতটুকু দেখেছি যে ট্রাম্প যে অভিযোগগুলো করেছেন, আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প, যে আমেরিকার দাগি সন্ত্রাসী যাদের ব্যাকগ্রাউন্ডে 7-8টা খুনের রেকর্ড আছে, তাদেরকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই শর্তে যে তারা যদি আমেরিকায় ঢুকে যায় তাহলে তাদেরকে ছেড়ে দিবে। তো সেই সন্ত্রাসী যারা মানে দুর্ধর্ষ সন্ত্রাসী, আপনি জানেন যে মেক্সিকোর কিছু শহর আছে মাদক চোরাচালানের জন্য বিখ্যাত, তো তারা এখন আমেরিকাতে। এবং আপনি দেখেছেন যে একজন হেলথ কেয়ারের মালিককে যিনি গুলি করেছেন মেক্সিকো থেকে অবৈধভাবে এই দেশে এসেছিলেন। তো আপনি তো এটা তো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হবে। আপনি জানেন যে নিউ ইয়র্কের অপরাধ কোন পর্যায়ে চলে গিয়েছিল, মানুষের জীবনে শান্তি ছিল না। ট্রাম্প কিন্তু এটাই চান যে মানুষ, আপনি আপনার বাসায় নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, আপনি রাস্তায় চলতে পারবেন, সাবওয়েতে চলতে পারবেন, কোনো কিছুই নিরাপদ ছিল না নিউ ইয়র্ক সিটির। তো এই ক্ষেত্রে ট্রাম্প চাচ্ছেন যে আমেরিকা শান্তির দেশ হবে, উনি চাচ্ছেন, উনি কতটুকু পারবেন এটা ওনার ব্যাপার। কিন্তু আপনি ওই যে সন্ত্রাসীরা এসে যদি আপনাকে যা খুশি তাই করবে, কারণ যাদের ব্যাকগ্রাউন্ডে 7-8টা খুনের রেকর্ড, উনি তো চেষ্টা করবে যে এই দেশে অরাজকতা করতে। আপনি জানেন যে আমাকে একজন অ্যাটর্নি বলছিলেন যে ম্যানহাটনে বড় বড় বিল্ডিং দখল করে রাখছে ভেনিজুয়েলার সন্ত্রাসীরা, ওনারা মালিককে বের করে দিয়ে ওনারা ভাড়া তুলছে। এইটা কি আমেরিকাতে সম্ভব? আইনের দেশ, বিশ্বের 1 নম্বর ক্ষমতাধর দেশ, সে যদি তার নিজের দেশেই শান্তি প্রতিষ্ঠা করতে না পারে তাহলে সারা বিশ্বে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবে? এটি আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই ক্ষেত্রে উনি বৈধদের এই দেশে রাখতে চান, ওনারা সরাসরি মানে যারা যোগ্য তাদেরকে সেই কাজটা দিতে চান, বিনিময়ে এই দেশের স্থায়ী বাসিন্দা করবেন এবং প্রসেস অনুযায়ী উনি 5 বছর পর উনি গ্রিন কার্ড পাবেন, সেই ক্ষেত্রে সহজ করছে। কিন্তু আপনি সন্ত্রাসী এসে অ্যাসাইলাম সিক করবেন, আপনি মিথ্যা তথ্য দিবেন। কিন্তু এই যে সন্ত্রাসীদের কারণে যারা সাধারণ, যদি বলি এক অর্থে যে সাধারণ প্রবাসী তারা আসছেন, স্বাভাবিকভাবেই তারা একটা আবেদনের মধ্যে আছেন, তো তাদেরকে যে বের করে দেওয়ার যে প্রক্রিয়াটা চালু হয়েছে এটি আসলে কতটুকু যুক্তিযুক্ত? দেখেন, আমি মনে করি এটা হচ্ছে না, এটা আতঙ্কটাই বেশি। আবার হচ্ছে না একেবারে তা বলবো না, কারণ হচ্ছে ধরেন একজন বৈধ ইমিগ্রান্ট, সে হয়তো আবেদন করেছে, উনি হয়তো আইসের কমিউনিকেশনটা ঠিকমতো করতে পারেননি, ওনাকে হয়তো টেম্পোরারি তুলে নেওয়া হয়েছে। কিন্তু আপনি আইনের বাইরে তারা কিছুই করবে না, আমি এটা বিশ্বাস করি যে আইনের বাইরে কিছু একটা করবে। আদালত আছে এই দেশে, আদালতের প্রতি, বিচার বিভাগের প্রতি মানুষের পূর্ণ আস্থা আছে। আপনি দেখেন এখানে রিপাবলিকান বিচারপতিরা সংখ্যাগরিষ্ঠ, ট্রাম্প রিপাবলিকান, তাতে কিচ্ছু আসে যায় না। ট্রাম্পের অনেক আদেশ আটকে যাচ্ছে, তারা আইনের বাইরেই কিছু করবে না। এই জন্য বললাম যে হয়তো কমিউনিকেশন, হয়তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকতে পারে, আইসের প্রশ্নের অনেক উত্তরটা সঠিকভাবে দিতে পারেনি, উনি ওনার সমস্যাটা তুলে ধরতে পারেনি, টেম্পোরারি হয়তো ওনাকে আটক করছে, পরে হয়তো ছেড়ে দিবে। আমি এটা মনে করি। না, এটা হতেই পারে। তবে আপনার তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল, এগুলো আমাদের প্রবাসী যারা রয়েছেন বাংলাদেশি তাদের উপকার হবে। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। বাংলাদেশের রাজনীতিতে এখন বেশ উত্তাল সময় পার হচ্ছে, যদি বলি এক কথায় সংবাদপত্রের ভাষায়। ছাত্রদের রাজনৈতিক দল আশঙ্কায় বিএনপি। ছাত্ররা যদি নতুন করে রাজনৈতিক দল গঠনই করে, সেক্ষেত্রে বিএনপির আশঙ্কার আসলে কারণ কি? আপনি শুরুতে বলি, বিএনপি রাজনৈতিক দলটা কিভাবে তৈরি হয়েছিল? ক্ষমতায় থেকেই কিন্তু হয়েছিল, এটা নিয়েও এখন বিতর্ক হচ্ছে। তারপর সময় বদলেছে, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু আমার কথা হচ্ছে ছাত্র রাজনৈতিক দল গঠন করা তো অন্যায় কিছু না, কিন্তু সেখানে তাদের সমর্থন কতটুকু থাকবে। কারণ হচ্ছে প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে ছাত্ররা তাকে দায়িত্ব দিয়েছে, উনি এখন প্রধান উপদেষ্টা, সরকার প্রধান। তো উনি রাজনৈতিক দল গঠন করলে ওনার ভূমিকা কি হবে আমি জানি না। আপনি একটা সংসদ নির্বাচন হবে, অংশ নিবে, নির্বাচন নিয়ে তো অতীতে নির্বাচন হলো, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই যে ছাত্রদের দল গঠন যদি ভালো কিছু হয় সমস্যা নাই, কিন্তু এই যে রাজনৈতিক, যেহেতু এখন পর্যন্ত দল হয়নি, দলের আগে আপনারা যাই করবেন তা নিয়ে একটা অস্থিরতা তৈরি হবে। তো দল হতেই পারে, বাংলাদেশে তো অনেকগুলো দল আছে, আপনি জানেন, আপনি সাংবাদিকতা করেছেন, শত শত রাজনৈতিক দল আছে, রেজিস্ট্রেশন আছে অনেকগুলো দলের। তো ছাত্ররা একটা করলে আমি তো খারাপ কিছু দেখি না, করুক। যদি জনগণের জন্য এই জন্য আপনাকে একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে, আপনার মূল লক্ষ্য থাকতে হবে নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে, যদি ছাত্রদের প্রতিনিধিদের সংসদে আনে, যদি ভালো কিছু হয়
আপনি আগাম খারাপ আশঙ্কা আমি মনে করি প্রয়োজন নাই। আপনি কি মনে করছেন যে যদি এখন নির্বাচন দেয় এই অন্তর্বর্তী সরকার, সেক্ষেত্রে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিনা? আপনি তো আওয়ামী লীগকে বাতিল করেননি। আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল না। তো আপনি যখন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করে নির্বাচনের বাইরে রাখবেন, সেই নির্বাচনটা তো দেশ বিদেশে প্রশ্ন উঠবে। আওয়ামী লীগের যদি 99 ভাগ যদি খারাপ লোক হয়, এক ভাগ তো ভালো মানুষ আছে বাংলাদেশে, তারা প্রয়োজনে 10টা আসনে নির্বাচন করবে, 2টা আসন নিয়ে সংসদে যাবে। কিন্তু আপনি যদি তাকে নির্বাচনের বাইরে রাখেন, তাহলে আপনার যে এই নির্বাচনটা তো প্রশ্নবিদ্ধ থেকে গেল না। বিএনপি যেহেতু এই যে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিল, তারা কিন্তু জেল, জুলুম, অত্যাচারের শিকার হয়েছেন। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই এই মুহূর্তে, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এই যে গোপন কর্মসূচি দিয়ে মাঠে থাকার চেষ্টা করছেন, সেটি কি আসলে যৌক্তিক হচ্ছে? তাদের দলীয়ভাবে মনে করছেন আওয়ামী লীগ গোপন কর্মসূচি দিচ্ছে কিনা আমি জানি না, কিন্তু তারা রাজনৈতিক কর্মসূচি দেওয়ার চেষ্টা করবে, যেহেতু তাদের সমর্থন আছে। না, তারা যেহেতু মাঠে নেই, আমি সেই কারণে গোপন বলছি। মাঠে তো এইভাবেই আসবে, আস্তে আস্তে আসবে। তারা তো রাজনীতি মানে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে, রাজনীতি থেকে তো বিদায় নেয়নি। তো তারা তো তাদের একটা রাজনৈতিক দলের এক একটা কর্মকৌশল থাকে, তাদের হয়তো অনেকগুলো কৌশল আছে, আমি জানি না। আস্তে আস্তে তারা প্রকাশ করবে, হয়তো এখন লিফলেট বিতরণ, দেয়াল লিখন, এইভাবে তারা আসছে। এবং রাজনৈতিক দল গঠন করলে দেশের মানুষের যদি সমর্থন থাকে, তারা ক্ষমতায় আসবে, রাষ্ট্র পরিচালনা করবে। সরকারকে সঠিক পথে আনতে চায় বিএনপি, এটি দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? এই শিরোনাম দিয়ে কি বুঝতে? বিএনপি তো আপনি অনেকদিন ক্ষমতায় ছিল, এটা তো অস্বীকার করা যাবে না, একটি বড় রাজনৈতিক দল ক্ষমতায় ছিল। বিএনপি মনে করে তাদের সমর্থন ছাড়া অন্তর্বর্তী সরকার চলতে পারবে না, ওই অর্থেই বিএনপি বলেছে যে সঠিক পথে নিয়ে আসবে। আমরা জানি যে প্রতিটা জাতীয় নির্বাচনে বাংলাদেশের জাতীয় পার্টির একটা ভূমিকা থাকে, তারা কোনো একটা পক্ষের সাথে থাকেন এবং সেটি কিন্তু ওই জাতীয় নির্বাচনে বিশেষ প্রভাব রাখে। তো জাতীয় পার্টি কি এখন একেবারে নিশ্চুপ বলে মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে তা মনে হয় না, কারণ এখন পরিস্থিতিটা হচ্ছে কিছুটা চুপ থাকার মতো। অনেকে অবজার্ভ করেন, জাতীয় পার্টিতেও বিজ্ঞ রাজনৈতিক দলরা আছে, যারা অনেক দিন ধরে মানে বিজ্ঞ পার্লামেন্টারিয়ান রাজনীতিবিদ আছেন, তারা হয়তো সময় মতো সিদ্ধান্ত নেবেন। এবং আপনি যখন নির্বাচনের পরিবেশ তৈরি হবে, সব কিছু নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাবে, তখন একটা লেভেল প্লেইং যে আমরা ফিল্ড বলি, সেটা তো তৈরি হবে। তখন হয়তো তারা একটা ভূমিকা রাখবে, কারণ সারা দেশে একটা সমর্থক তাদের আছে। দেখেন আপনি 90-এর যে আন্দোলন ছিল, গণ অভ্যুত্থান ছিল, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন, এর সাথে নামটাও কিন্তু কখনো মানে রাখেনি, খোদাই করা নামটাও মানুষ ভেঙে দিয়েছে, তাকে নিশ্চিহ্ন করে দিয়েছে সব জায়গা থেকে। 9 বছর যখন একটানা শাসন করলো, তারপরও কিন্তু জাতীয় পার্টি রাজনীতিতে একটা চালকের আসনে ছিল। আমরা বাংলাদেশের রাজনীতি থেকে বের হয়ে যেহেতু আমরা প্রবাসে বসে অনুষ্ঠানটি করছি, ট্রাম্পের মন জয় করতে চায় ভারত। এই ক্ষেত্রে আসলে ভারত যেহেতু বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ এবং ভারতের একটি বড় ভূমিকা আসলে বাংলাদেশের সাথে স্বাধীনতা সংগ্রামের পর থেকে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু ভারত ভূমিকা রাখছে। এই ক্ষেত্রে আসলে এই যে ট্রাম্পের সাথে ভারতের সম্পর্কের যদি উন্নতি হয়, সেক্ষেত্রে বাংলাদেশের প্রতি প্রভাব পড়বে কি? ভারত তো চাইবেই আমেরিকা তার বন্ধু হোক, সে তো ঘানা বা এরকম কোনো বন্ধুত্ব করে তার লাভ নাই। ভারত ইকোনমিতে একটা জায়ান্ট হবে আগামী 5-10 বছরে। তো এখনও তাদের অবস্থান কিন্তু 5 বা 6 নম্বরে, বড় ইকোনমি তাদের, একটা বড় দেশ, বিশ্বের সবচেয়ে জনসংখ্যার দিক থেকে 1 নম্বরে থাকা দেশ, জনশক্তি হচ্ছে জনসম্পদ। তো সে চাইবে আমেরিকার সাথে বন্ধুত্ব হোক, আর ভারত আবার চাইবে তার প্রতিবেশী দেশগুলোর উপর তার নিয়ন্ত্রণ থাকুক, স্বাভাবিক নিরাপত্তার কারণে। আপনার আমেরিকাও চায় যে কানাডা, মেক্সিকো বা আশেপাশের দেশগুলো তার কন্ট্রোলে থাকুক, তার নিরাপত্তার স্বার্থে। তো ভারতের যে স্বার্থগুলো আছে, আমি আসছি, ভারতের যে স্বার্থগুলো আছে, তো আমেরিকা যদি তার বন্ধু হয়, তাহলে আশেপাশেও তো তার প্রভাবটা পড়বে। তো সেটা রাজনৈতিক কারণে হতে পারে, অর্থনৈতিক কারণে হতে পারে। সেটা কি পজিটিভ প্রভাব বলে মনে করছেন? ভারত তো চাইবে যে পজিটিভ প্রভাব এবং তার প্রভাবটাও থাকুক। তো এখন তার প্রভাবটা কতটুকু অন্য দেশের জন্য পজিটিভ হবে, সেটা এই মুহূর্তে বলা মুশকিল। ভারতের চারপাশে তো অনেকগুলো দেশ আছে, ভুটান, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ। তো সে কিভাবে এই দেশগুলোকে সে নিয়ন্ত্রণ করবে? সে হয়তো নিজেকে একসময় পরাশক্তিও ভাবতে পারে, আবার বন্ধুও ভাবতে পারে। এক এক দেশের পররাষ্ট্র নীতি তো এক এক রকম হতে পারে। অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে শেষ করব। ধন্যবাদ আপনাকে শহীদুল ইসলাম।
সুপ্রিয় দর্শক, সংবাদপত্র এই সপ্তাহের অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলের সঙ্গেই থাকবেন।